ওকে। আমরা আজকে প্রথমে অল্প করে পোর্টফোলিও পারফরমেন্স ইভ্যালুয়েশন কিভাবে করে সেটা সম্পর্কে একটু পরিচিত হব। দ্যাট ওয়াজ আওয়ার লাস্ট কন্টেন্ট। আর তো আমরা যে পোর্টফোলিও কনস্ট্রাকশন শিখেছি, এখন পোর্টফোলিও ম্যানেজার কেমন পারফর্ম করেছে এটা আমরা কিভাবে ইভ্যালুয়েট করতে পারি সেটার জন্য কিছু মেজার্স আছে। সেই মেজার্স গুলো নিয়ে যদি আমরা কনভেনশনাল কিছু মেজার ইউজ করি, তো সেই মেজার গুলো নিয়ে কিছু ডিবেট আছে যে কোনটা কখন অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা আদৌ উচিত কিনা ইউজ করা, বিকজ অফ ভ্যারাইটি অফ রিজনস। সো আমরা একটু আগে পারফরমেন্স ইভ্যালুয়েশনে কি কি টেকনিক্স আছে সেটার সাথে পরিচিত হব, দেন কোনটা কখন ইউজ করাটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা সম্পর্কে জানবো। বাট দ্যাট উড বি ভেরি summary kind of discussion because of the limited amount of time available. So যেভাবে কোর্স আউটলাইনে মেনশন করা আছে, কাইন্ড অফ ইন্ট্রোডাক্টরি আইডিয়া অ্যাবাউট দ্য পারফরমেন্স ইভ্যালুয়েশন টেকনিক। ঠিক আছে। সো ইউজুয়ালি আমরা দেখেছি যে পোর্টফোলিও কনস্ট্রাকশন দুটো অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ মেজার আর একটা হচ্ছে প্যাসিভ অ্যাপ্রোচ। সো আপনার পারফরমেন্স মেজার গুলো মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্টের জন্য। প্যাসিভ ম্যানেজমেন্টের জন্য আমরা জাস্ট, কারণ আমাদের এক্সপেকটেশন হচ্ছে আমরা যে ইন্ডেক্স কে ফলো করছি সেই ইন্ডেক্স যা পারফর্ম করছে আমার পোর্টফোলিও একই পারফর্ম করবে, নাথিং ডিফারেন্ট। বাট আমাদের একটি ফান্ড যখন আমরা ম্যানেজ করি তখন আমাদের এক্সপেকটেশন থাকে যে আমরা ইন্ডেক্স থেকে বেটার করব। তো আমরা কি আদৌ ইন্ডেক্স থেকে বেটার করেছি কিনা সেটার জন্য আমরা ইন্ডেক্সের সাথে পারফরমেন্স কম্পেয়ার করি। সো আমরা একদম সিম্পলেস্ট ফর্ম অফ পারফরমেন্স মেজার থেকে শুরু করে একটু আহ, যে স্ট্যান্ডার্ড মেজার্স গুলো আছে সেগুলো দেখবো। প্রথমে আমরা দেখাতে চাই আপনার ডলার অ্যান্ড টাইম ওয়েটেড রিটার্ন। সো এই ক্যালকুলেশনস গুলো যত বেটার, মানে ক্যালকুলেট করে জানাটা হচ্ছে বেটার, মানে ডিফারেন্সটা কোথায় সেটা বোঝাটা। সো ডলার ওয়েটেড রিটার্ন ইজ ভেরি সিমিলার। আপনারা যেভাবে ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর ক্যালকুলেট করেছেন ঠিক সেভাবে। সো এখানে রিটার্ন ক্যালকুলেশন করার সময় আমাদের যে ক্যাশ ফ্লোস গুলো কোন পিরিয়ডে ইন হচ্ছে, মানে ফান্ডে কখন ইনভেস্টমেন্ট আসছে, ফান্ড থেকে কখন ইনভেস্টমেন্ট আউট হচ্ছে, বা ফান্ডে কখন শেয়ার বিক্রি হচ্ছে বা শেয়ার ক্রয় হচ্ছে, এগুলো ম্যাটার করে। সো এটা বড় একটা প্রবলেম হচ্ছে, সে ফর এক্সাম্পল ফান্ড একটা পিরিয়ডে ভালো করলো এবং ওই পিরিয়ডে বেশ ভালো অ্যামাউন্টের ভালো অ্যামাউন্টের সিকিউরিটি বা ভালো অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট ইন হলো। সো এই ক্ষেত্রে যেটা হয়, যেহেতু একই পিরিয়ডে ভালো করেছে এবং একই পিরিয়ডে ফান্ড ভালো আপনার ফান্ড রিসিভ করেছে, সো যেহেতু রিটার্নটা ক্যালকুলেট করা হয় ডলার ওয়েটেড, সো ওই ক্ষেত্রে আহ, আপনার ফান্ড ইনজেকশন একটা ইম্প্যাক্ট হচ্ছে রিটার্নের উপর চলে আসে। সো এখন কতটুকু ইম্প্যাক্ট হচ্ছে ফান্ড ইন ভালো ফান্ড আসার কারণে বা বেশি অ্যামাউন্টে ফান্ড আসার কারণে, অথবা কতটুকু অ্যাকচুয়াল পারফরমেন্স, সেটা সেপারেট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য আমাদের কাছে আরেকটা অল্টারনেটিভ মেজার আছে যেখানে এই ইম্প্যাক্টটাকে আমরা নিউট্রালাইজ করতে পারি, সেটা হচ্ছে টাইম ওয়েটেড রিটার্ন। সো ডলার ওয়েটেড রিটার্ন আর টাইম ওয়েটেড রিটার্নের মধ্যে মূল তফাৎটা হচ্ছে আমরা যখন ডলার ওয়েটেড রিটার্ন ক্যালকুলেট করি তখন কখন ফান্ড ইনজেক্ট হচ্ছে, কখন ফান্ড উইথড্রয়াল হচ্ছে, এটার একটা ইম্প্যাক্ট থাকে। আর এই ইম্প্যাক্টটা হচ্ছে আপনার টাইম ওয়েটেড রিটার্নে থাকে না। So in terms of calculation, dollar weighted return is little bit advanced. I mean, একটু complicated compared to the time weighted return. Time weighted return is more simpler calculation. So আমরা একটু একটা ছোট কেস দেখি, সেটার ক্যালকুলেশনটা দেখলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিরিয়ড জিরো, মানে আজকে একটা শেয়ার পারচেস করা হয়েছে একটা প্রাইস অফ $50। তারপর at the end of this period, মানে পিরিয়ড ওয়ানে পারচেস ওয়ান শেয়ার at $53। Then at the end of this period, পিরিয়ড ওয়ানের স্টক পেয়েছে ডিভিডেন্ড অফ $2 পার শেয়ার। দেন আমরা পিরিয়ড টু তে গিয়ে দেখতে পাচ্ছি স্টক পেয়েছে ডিভিডেন্ড অফ $2 পার শেয়ার। দেন স্টক ইজ সোল্ড at $108 পার শেয়ার। সো
সিম্পলিস্টিক্যালি স্পিকিং এখানে আহ, যে ট্রানজেকশন গুলো হচ্ছে এই ট্রানজেকশন গুলোকে আমাদের সামারাইজ করতে হবে। তো প্রথমে আমরা দেখি যে কোনগুলো পারচেস ট্রানজেকশন যেগুলোর কারণে আমাদের ক্যাশ আউটফ্লো হয়েছে, আর কোনগুলো আপনার আহ, আপনার সেলস ট্রানজেকশন যেগুলোর কারণে আমাদের ক্যাশ ইনফ্লো হয়েছে। সো আমি যদি মার্ক করে দেখাই, আপনার এটার কারণে আমাদের ক্যাশ আউটফ্লো হয়েছে, এটার কারণে আমাদের ক্যাশ আউটফ্লো হয়েছে, এটার কারণে ক্যাশ ইনফ্লো হয়েছে, এটার কারণে ক্যাশ ইনফ্লো হয়েছে, এটার কারণে ক্যাশ ইনফ্লো হয়েছে। সো আমাদেরকে আইআরআর করার সময় ইফ ইউ প্রবাবলি ক্যান রিকল যে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো আর প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো এগুলোকে কি করতে হয়, ইকুয়ালাইজ করতে হয়। মানে ইউ ক্যান রিকল যে আইআরআর এর ডেফিনেশন কি, দ্য রেট অফ রিটার্ন হুইচ ইকুয়েটস দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো টু প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। তো আমরা অ্যাকচুয়ালি এই ধরনের প্র্যাকটিসে করবো এখানে। তো আমরা যেটা করছি যে যে কারণগুলোতে ক্যাশ আউটফ্লো হচ্ছে এগুলোকে সেপারেট রাখছি, আর যে কারণগুলোতে ক্যাশ ইনফ্লো হচ্ছে সেগুলোকে সেপারেট রাখছি। সে ফর এক্সাম্পল আমার $50 একটা পারচেস হয়েছে, এটা কবে হয়েছে, জিরোতে। তাহলে এটার আর আমার প্রেজেন্ট ভ্যালু করার দরকার নেই, এটা প্রেজেন্টে আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা পারচেস হয়েছে, এটা হচ্ছে পিরিয়ড ওয়ানে। এখন আমি যদি প্রেজেন্ট টার্মে চিন্তা করতে চাই, এটা আপনার হয়েছে একটা পিরিয়ড পরে। তাহলে ইন টার্মস অফ প্রেজেন্ট ভ্যালু এটা হচ্ছে 1/r⁴ তাহলে আমি কিন্তু আমার যে সকল কারণে ক্যাশ আউটফ্লো হয়েছে সেগুলোকে আমি কি করে ফেললাম, এক পাশে নিয়ে আসলাম এবং সামারাইজ করে ফেললাম ইন টার্মস অফ প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা, এখন আমার যে কারণে ক্যাশ ইনফ্লো হয়েছে সেগুলোকে আমি একইভাবে সামারাইজ করতে পারি কিনা। আমার জিরোতে কোনো ইনফ্লো হয় না, আমার ইনফ্লো হয়েছে পিরিয়ড ওয়ানের শেষে গিয়ে, পিরিয়ড টু এর শেষে গিয়ে। তো আমি যদি এটা সামারাইজ করি, সে পিরিয়ড ওয়ান এর পরে গিয়ে আমার যেটা হয়েছে, খেয়াল করেন এখানে আমার একটা শেয়ার ছিল, সেই শেয়ার থেকে আমি $2 ডিভিডেন্ড পেয়েছি। একটা শেয়ার ছিল, $2 ডিভিডেন্ড পেয়েছি। সো এটা পেয়েছি কবে, একটা পিরিয়ড পরে, 1 + r⁴ ইন টার্মস অফ প্রেজেন্ট ভ্যালু এটা লিখতে হবে এভাবে। আচ্ছা, প্লাস এরপর পিরিয়ড টু এর শেষে গিয়ে আমি কিন্তু স্টক পেয়েছি ডিভিডেন্ড অফ $2 পার শেয়ার পেয়েছি। এবং এখানে বলা আছে, এখন আপনি খেয়াল করেন এই ডিভিডেন্ডটা যে $2 আমি পিরিয়ড টু এর শেষে গিয়ে পাচ্ছি, এটা কয়টা শেয়ারের জন্য পাবো। রিমেম্বার আমি শুরুতে একটা শেয়ার কিনেছিলাম, পিরিয়ড ওয়ানে একটা শেয়ার কিনেছিলাম, তাহলে আমি টোটাল দুইটা শেয়ার আমার কাছে আছে যখন এই ডিভিডেন্ডটা ডিউ হয়েছে। So আমি টোটাল $4 ডিভিডেন্ড পাচ্ছি দুইটা শেয়ারে, 2 × 2 এবং এটা পাচ্ছি কবে, সেকেন্ড ইয়ার পিরিয়ড পরে। ওকে, এখন আহ আপনার উম, একদম পিরিয়ড শেষে গিয়ে আমরা শেয়ার গুলো সেল করে দিলাম। থিঙ্ক অফ আ ফান্ড, যে ফান্ড কি করে দিল, শেয়ার গুলো সেল করে দিল। যদি সেল করে দেয় তাহলে এখানে কত পাবে সে, টোটাল 108। মানে একটা শেয়ার হচ্ছে 54 করে, তো দুটো শেয়ার থেকে সে পেল 108। এটা কবে হচ্ছে, সেকেন্ড ইয়ার পিরিয়ড পরে। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা আহ এই ট্রানজেকশনটা জিরোতে, এই ট্রানজেকশনটা পিরিয়ড ওয়ান এর পরে, আর এই ট্রানজেকশনটা পিরিয়ড টু এর শেষে। এখন আমরা এগুলোকে যদি একটু গুছিয়ে নিই আইআরআর ক্যালকুলেশনের জন্য, এই 50 কে এখানে রাখলাম, জাস্ট আমি গুছিয়ে নিচ্ছি। এখন ওয়ান পিরিয়ড শেষে কয়টা ট্রানজেকশন আছে, এই ট্রানজেকশনটা আছে, এই ট্রানজেকশনটা আছে। সো আমি যদি এগুলো এই দুটোকে একসাথে করতে চাই, এটাকে যদি আমি এই পাশে আনতে চাই, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না। কি একজন বলবেন একটু যে আমি যেটা বলছি সেটা বুঝতে পেরেছেন কিনা। এইটাকে যদি ইকুয়েশন থেকে রাইট সাইড আনতে যাই তাহলে এটা কি হয়ে যাবে, এটার সাথে অ্যাড করবো, মাইনাস হয়ে যাবে না। जी सर। আচ্ছা, সো আমি কি করছি দেখেন, -53 + 2, 1 + r⁴ তাহলে এটাকে আর এটাকে, এই দুটোকে একসাথে নিয়ে আসলাম। আচ্ছা, প্লাস এই দুটো ইকুয়াল টাইমে হচ্ছে, দুই পিরিয়ড পরে, দুই পিরিয়ড পরে। তাহলে এই দুটোকে আমি কি করতে পারি, একসাথে করতে পারি। এটাকে 112 লিখলাম, আর এটাকে কি লিখলাম, 1 + r⁴।
টু দি পাওয়ার স্কোয়ার। আচ্ছা, এখন দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট, আমি যে -53 + 2 লিখলাম, এটা অ্যাকচুয়ালি কত? 51 না? -51 না? জাস্ট আমি এখানে কি লিখে নিচ্ছি, -51। এখন এখান থেকে আইআরআর বা এই আর এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবেন না, একটা লোয়ার রেট হায়ার রেট কাউন্ট করে? এরকম প্রবলেম সলভ করেছেন না আইআরআর ক্যালকুলেশনে? ইয়েস অর নো? জি স্যার, করেছি। আচ্ছা, জাস্ট আইআরআর মতো সলভ করবেন, একটা লোয়ার রেট কাউন্ট করে দেখবেন যে আপনি 50 থেকে একটু বেশি ভ্যালু পান কিনা। যেই রেট দিয়ে বেশি ভ্যালু পাচ্ছেন সেটার নাম লোয়ার রেট, আর যেই রেট দিয়ে কম ভ্যালু পাচ্ছেন 50 চেয়ে, সেটার নাম হায়ার রেট। তারপর আপনি কোন স্ট্রাকচারে বসাবেন, এই যে লোয়ার রেট প্লাস প্রেজেন্ট ভ্যালু এট লোয়ার রেট, প্রেজেন্ট ভ্যালু এট লোয়ার রেট মাইনাস প্রেজেন্ট ভ্যালু এট হায়ার রেট, এখানে হচ্ছে এই প্রেজেন্ট ভ্যালুটা মানে 50, যে এইটা এখানে, তারপর মাল্টিপ্লাইড বাই হায়ার রেট মাইনাস লোয়ার রেট। সো এটা যখন সলভ করবেন ইউ শুড গেট অ্যাবাউট 7 সামথিং। ঠিক আছে, দিস ওয়ান। আচ্ছা, you should স্যার। get 7.117%. This is the dollar weighted return. ঠিক আছে, এখন আমরা যদি আপনার সেম প্রবলেমটা টাইম ওয়েটেড রিটার্ন দিয়ে ক্যালকুলেট করতে চাই, তখন কিন্তু আমাদের এই যে আপনার সেকেন্ড ইয়ারে যে আমাদের আহ, আপনার আরেকটা শেয়ার পারচেস হলো, এই ইম্প্যাক্ট গুলো আসবে না, মানে আমার কাছে কয়টা শেয়ার, আমার শেয়ারের টোটাল ভ্যালু কত, সেগুলো আসবে না। উই ক্যান থিঙ্ক অফ যে আমার কাছে একটা শেয়ার কিভাবে পারফর্ম করছে, সেটা আমি যেভাবে চিন্তা করব 1000টা শেয়ার কিভাবে পারফর্ম করছে, ঠিক আমি সেভাবে চিন্তা করব। ঠিক আছে, তো আমরা একটু দেখি টাইম ওয়েটেড রিটার্নটা কেমন। আচ্ছা, সো ইউ প্রবাবলি ক্যান রিকল, আমরা আপনার আচ্ছা, এখন আমরা এখানে চিন্তা করব পিরিয়ড ওয়ানে কি হয়েছে, পিরিয়ড টু তে কি হয়েছে। আচ্ছা, ইউ প্রবাবলি ক্যান রিকল যে পিরিয়ড ওয়ানের পিরিয়ড ওয়ানের শুরুতে মানে জিরোতে আমরা একটা শেয়ার পারচেস করেছি যেটা ছিল 50। পারচেস করা মানে হচ্ছে মাইনাস হওয়া। এই শেয়ারটা যদি আমি পিরিয়ড ওয়ানে পরে সেল করতাম, আমি পেতাম 53। এবং এই শেয়ারটা ওন করার কারণে আমি পিরিয়ড ওয়ানে $2 ডিভিডেন্ড পেয়েছি। আর এই শেয়ারটা যখন আমি ইনভেস্ট করছিলাম একটা শেয়ার, সেটার জন্য আমাকে পারচেস করতে হয়েছিল 50। ডাজ ইট লুক লাইক এ হোল্ডিং পিরিয়ড রিটার্ন, যেটা আমরা ক্যালকুলেট করা শিখেছিলাম? ইয়েস ক্যান স্যার। রিকল? আচ্ছা, তো এখান থেকে আপনি পেলেন 10%। আচ্ছা, এখন সেকেন্ড ইয়ারে যদি আমরা এইভাবে ক্যালকুলেট করি, ফার্স্ট ইয়ার শেষে ওই শেয়ারটা পারচেস প্রাইস হয়ে গেল 53। এখন সেকেন্ড পিরিয়ড শেষে আমরা দেখছি যে, সরি, ফার্স্ট পিরিয়ড শেষে একই শেয়ার পারচেস করতে গেলে আমাকে খরচ করতে হয় 53, যেটা আমি সেকেন্ড পিরিয়ড শেষে সেল করতে পারবো 54-এ। সেকেন্ড পিরিয়ড শেষে বলতে আমি যখন পারচেস করেছি ফার্স্ট পিরিয়ড শেষে, তখন থেকে কিন্তু 1 বছর ডিস্টেন্সে, যদি ইন টোটাল এটা 2 পিরিয়ড ডিস্টেন্সে, বাট আমি যে পিরিয়ড গুলো সেপারেট করে বলছি, আমি যদি এটা পিরিয়ড ওয়ান এর পরে কিনি, মানে পিরিয়ড ওয়ান যখন শেষ, 1 বছর পর মানে পিরিয়ড টু এর শেষে আমি এটা সেল করতে পারবো 54-এ। আমার কেনা প্রাইস হচ্ছে 53, আর এই সময় আমার ডিভিডেন্ড পাওয়া যাচ্ছিল 2। একইভাবে আমি কি ক্যালকুলেট করতে পারি, হোল্ডিং পিরিয়ড রিটার্ন ক্যালকুলেট করতে পারি সেকেন্ড পিরিয়ডের জন্য। এখন এখান থেকে আমি টাইম ওয়েটেড রিটার্ন কিভাবে ক্যালকুলেট করবো, ইউ ক্যান থিঙ্ক অফ যে এটা হচ্ছে ফার্স্ট পিরিয়ডটা রিটার্ন, এটা হচ্ছে সেকেন্ড পিরিয়ডটা রিটার্ন। এখানে কিন্তু রিমেম্বার, প্রতিটা কিন্তু 1 বছরের রিটার্ন, একটা পিরিয়ডের রিটার্ন। এখানে কোনোটা 2 পিরিয়ডের রিটার্ন না, মানে একসাথে 2 পিরিয়ড বা 3 বছরের রিটার্ন না। ঠিক আছে, আচ্ছা, এখন 10 + 5.66 পেয়েছি, এটাকে জাস্ট সিম্পল অ্যাভারেজ করলে যা পাবো সেটাই হচ্ছে আপনার সিম্পল
অ্যাভারেজ রিটার্ন। আর ইউ সি যে এখানে রিটার্নটা আসছে কত, 7.83%। আর এখানে আসছে কত আপনার, উম, এখানে আমাদের আগের কেস আসছিল কত, 7.117%। ঠিক আছে, সো ইউ সি দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডলার ওয়েটেড রিটার্ন অ্যান্ড দ্য টাইম ওয়েটেড রিটার্ন। আচ্ছা, এরপর আমরা যদি আপনার আহ, একদম সিম্পল রিটার্ন ক্যালকুলেট করি, which are like আপনার arithmetic return and geometric return. So arithmetic return is exactly same, আমরা যেভাবে আপনার মানে মাত্র যেটা টাইম ওয়েটেড রিটার্ন ক্যালকুলেট করলাম একই উপায়ে, বাট ইউ নো ভেরি ওয়েল যে arithmetic mean calculation is coupled with number of issues, যেটার সাথে আমরা অলরেডি পরিচিত। সো এই ক্ষেত্রে আমাদের জন্য প্রেফারড হচ্ছে জিওমেট্রিক মিন। সো আমরা জিওমেট্রিক মিনের ক্যালকুলেশনটা আগে দেখিয়েছিলাম, জাস্ট ফর ইলাস্ট্রেশন আমরা যদি দেখাতে চাই। এখানে আমাদের দুইটা পিরিয়ডের রিটার্ন, একটা হচ্ছে 10% আর একটা হচ্ছে 5.66%। সো আমাদের যেটা করতে হবে, প্রথমে লিখতে হবে 1.10 ফার্স্ট পিরিয়ডের রিটার্ন, দেন মাল্টিপ্লাইড বাই সেকেন্ড পিরিয়ডের রিটার্ন লিখতে হবে কি ওয়ান, ওয়ানের সাথে অ্যাড করে 1.0566। তারপর এই প্রোডাক্টটাকে আমাদের কি করতে হবে, স্কোয়ার রুট করতে হবে ফর হাউ মেনি পিরিয়ড, যতটা পিরিয়ড আমাদের ক্যালকুলেশন আছে ততটা। So এখানে দুইটা পিরিয়ড আছে, সো স্কোয়ার রুট টু, এখানে কি হবে, টু হবে। ঠিক আছে, অথবা ইউ ক্যান থিঙ্ক অফ টু দি পাওয়ার 1/2 লিখলাম, একই কথা, -1। ওকে, সো ইউ সি যে এটা আসছিল 7.81, বাট আমরা যখন জিওমেট্রিক মিন ক্যালকুলেট করবো তখন আসে 7.83। ওকে, সো ইউ হ্যাভ টু বি ফ্যামিলিয়ার উইথ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যালকুলেশন অফ রিটার্ন। সো এখন আমরা যদি অ্যাভারেজিং এর বেসিসে বলে, আমরা অ্যাভারেজ করতে পারি এরিথমেটিক মিন বেসিসে, জিওমেট্রিক মিনের বেসিসে। আর আমরা ডলার ওয়েটেড রিটার্ন এন্ড টাইম ওয়েটেড রিটার্ন দেখলাম। সো ইউ হ্যাভ, অ্যাজ আই মেনশনড অলরেডি, যে ডলার ওয়েটেড রিটার্নে কি ইস্যুস আছে, সো সেটাকে আমরা ওভারকাম করার জন্য টাইম ওয়েটেড রিটার্নটা সলভ করতে পারি। এখন আমরা, অ্যাজ আই মেনশনড আর্লিয়ার, যে আমরা যে পোর্টফোলিওগুলো অ্যাক্টিভলি ম্যানেজ করা হয় সেগুলো পারফরমেন্স মেজার করা একটা, আই মিন দ্যাট ইজ এ সিগনিফিকেন্ট ইস্যু। সেটার জন্য আমাদের কি মেজার্স অ্যাভেলেবল আছে সেটা আমরা দেখছি, বাট দেখার আগে আমরা একটু আপনার হাউ ক্যান উই কম্পেয়ার দ্য এরিথমেটিক মিন এন্ড দ্য জিওমেট্রিক মিন এই ব্যাপারে বলছি। সো অলওয়েজ উই প্রেফার দ্য জিওমেট্রিক মিন ওভার দ্য এরিথমেটিক মিন টু অ্যাভয়েড দ্য ইস্যুস অ্যাসোসিয়েটেড উইথ দ্য এরিথমেটিক মিন। ঠিক আছে, সো রিটার্নে বড় একটা এরিথমেটিক মিনের প্রবলেম হচ্ছে কি, আপনার এক্সট্রিম ভ্যালুস যখন থাকে, আউটলায়ার্স ভ্যালুস যখন থাকে, these are likely to take the arithmetic mean to the outlier value, outlier value যেদিকে সেদিকে এটাকে কি করে ফেলে, টিল্ট করে। বাট geometric mean uh, does not move in line with the outliers। ঠিক আছে, সো ওটার একটা প্রবলেম সলভ করে। আর আমরা যখন আপনার, ইউ প্রবাবলি ক্যান রিকল যে আমাদের রিস্ক এন্ড রিটার্ন একটা টপিক ছিল, সেখানে আমরা পাস্ট ডেটা দেখে ফিউচারে এক্সপেক্টেড রিটার্ন কেমন হতে পারে সেটার একটা ক্যালকুলেশন করছিলাম। সো উই হ্যাড টু ওয়েস, একটা হচ্ছে প্রবাবিলিটি ওয়েটেড রিটার্ন ক্যালকুলেট করা ফিউচার রিটার্নের জন্য, আরেকটা হচ্ছে পাস্ট ডেটা দেখে রিটার্ন ক্যালকুলেট করা। সো ওই ক্ষেত্রে আমাদের জন্য রিকমেন্ডেশন হচ্ছে, ইউ ক্যান থিঙ্ক অফ যে আমরা পাস্ট রিটার্ন গুলো যতটা পিরিয়ড, সে 5টা পিরিয়ড হোক, 10টা পিরিয়ড হোক বা 30টা পিরিয়ড হোক, প্রতিটা পিরিয়ডের জন্য আমরা কি ক্যালকুলেট করব, আপনার এরিথমেটিক মিন রিটার্ন ক্যালকুলেট করব, আবার জিওমেট্রিক মিন রিটার্ন ক্যালকুলেট করব। বাট আমরা এই ক্ষেত্রে যদি মনে করি যে জিওমেট্রিক মিন ইজ মোর প্রেফার্ড রিলেটিভ টু দ্য এরিথমেটিক মিন, তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওয়েটেড অ্যাভারেজ করতে পারি দুটোর মধ্যে। সে ফর এক্সাম্পল, আমি জিওমেট্রিক মিনকে বললাম যে ইট শুড গেট 80% ওয়েট, আর এরিথমেটিক মিন শুড গেট 20% ওয়েট। তাহলে এরিথমেটিক মিনে, সে ফর এক্সাম্পল, আমি সরি জিওমেট্রিক মিন আমি পেলাম যে 0.81, 0.8।
আর আপনার যে এরিথমেটিক মিনে পেলাম সে 7.5 এরকম পেলাম। তো এখন দেখেন এই যে এটা দিচ্ছি, এটা কিসের জন্য? ওয়েটেড অ্যাভারেজের জন্য। ঠিক আছে। এখন আহ, আরেকটা রিকমেন্ডেশন হচ্ছে, যদি এমন হয় আপনার আহ, যে পিরিয়ড থেকে আপনি এস্টিমেট করছেন, মানে আপনার কাছে যে অ্যাভেলেবল ডেটা আছে যেখান থেকে আপনি এস্টিমেট করছেন, সেখানে আছে 5 পিরিয়ড ডেটা, আর আপনি সামনের 5 পিরিয়ড ডেটার এক্সপেক্টেড রিটার্ন কোন ইয়ারে কত হবে সেটা ক্যালকুলেট করছেন। ইন দ্যাট কেস জিওমেট্রিক ইজ মোর প্রেফার্ড। ওকে, সো লেটস মুভ। আমরা একটি পোর্টফোলিওর মেজারের জন্য কি ইউজ করতে পারি? সো ইউ প্রবাবলি ক্যান রিকল যে আমরা অ্যাবনর্মাল রিটার্ন, দিস ইজ মোর, আই মিন হুইচ ইজ এক্সক্লুসিভলি ফর অ্যাক্টিভ ম্যানেজার্স, এটার ব্যাপারে কথা বলেছিলাম ক্লাসে। সো আমরা অ্যাবনর্মাল পারফরমেন্স ইজ অ্যাবাভ হোয়াট উই এক্সপেক্ট ফ্রম দ্য অ্যাসেট প্রাইসিং মডেল। আমরা অ্যাসেট প্রাইসিং মডেল থেকে কোন একটা রিস্ক ফ্যাক্টর, রিস্ক এক্সপোজার নিয়ে যতটুকু এক্সপেক্ট করেছিলাম, সে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল বলছে যে ইউর expected risk premium is solely determined by how much you are exposed to the market risk. So সেটার বেসিসে আপনি রিটার্ন এক্সপেক্ট করলেন 10%, but your actual performance may be 20% or 12% or 15%. So এই যে 10%-এর উপরে যে নাম্বারটা, সেই নাম্বারটা হচ্ছে কি? অ্যাবনর্মাল পারফরমেন্স। এখন সেটা কতটুকু অ্যাবনর্মাল হয়েছে সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি? সো সেটা ফাইন্ড আউট করে এখানে কিছু ওয়েজ রিকমেন্ডেড। সো একটা ওয়ে হচ্ছে যে আমরা বললাম আহ, আপনার ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। সো দিস ইজ সামথিং নোন এজ দ্য মার্কেট মডেল। মার্কেট মডেলের মধ্যে এই আলোচনাটা আসে। নেক্সট হচ্ছে সে আপনি হচ্ছে আপনার ডিএসসি হচ্ছে আপনার বেঞ্চমার্ক পোর্টফোলিও, ডিএসসি এক্স হচ্ছে আপনার বেঞ্চমার্ক পোর্টফোলিও। সো ডিএসসি এক্স যদি 15% পারফর্ম করে, আর আপনার পোর্টফোলিও যদি 17% পারফর্ম করে, এই 2% হচ্ছে আপনার অ্যাবনর্মাল রিটার্ন। ঠিক আছে। সো দিস আর সাম মেজার্স অফ অ্যাবনর্মাল রিটার্ন। এখন আপনি abnormal রিটার্ন যখন করেন, that is also known as alpha, you probably can recall. So abnormal রিটার্নের কি রিজন হতে পারে? One good reason is যে you can time the market, so you can predict that when market is going to be bearish or when market is moving to be bullish. So আপনি মার্কেট বুলিশ হওয়ার আগে থেকে প্রেডিক্ট করতে পারেন যে মার্কেট বুলিশ হতে যাচ্ছে। In that case you might think of making a greater amount of investment at this time to capture that significant amount of return which is coming from the bullish period. So এখান থেকে একটা অ্যাবনর্মাল রিটার্নের সুযোগ আছে। আরেকটা হচ্ছে সে আপনি একটা বেঞ্চমার্ককে ফলো করেন, বেঞ্চমার্ক ইন্ডেক্সকে ফলো করেন, বাট বেঞ্চমার্ক ইন্ডেক্স আপনার বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন কনস্টিটিউয়েন্ট কোম্পানিসে যে ওয়েট গুলো দিয়েছে, ইউ আর ব্যাটিং অন দা বেঞ্চমার্ক যে এই সেক্টর গুলো, সে আপনার ডিএসসি এক্স বললো যে তারা 20% অ্যালোকেট করেছে আপনার ব্যাংকিং সেক্টরে, বাট ইউ আর থিঙ্কিং অফ যে ব্যাংকিং সেক্টর ইজ গোয়িং টু আন্ডার পারফর্ম। সো আপনি তখন কি করলেন? ব্যাংকিং সেক্টর থেকে 20% ওয়েট না রেখে আপনি ওয়েটটাকে কমিয়ে দিলেন, সে আপনি 10% করলেন। সো অ্যাজ ইউর প্রেডিকশন ইজ গোয়িং টু বি রাইট, যে আপনি একটা সেক্টর আন্ডার পারফর্ম করেছে, করতে পারে সেটা প্রপারলি প্রেডিক্ট করতে পেরেছেন এবং রিয়েলি আন্ডার পারফর্ম করেছে, এবং সে অনুযায়ী আপনি আপনার ওয়েটিং কে বেঞ্চমার্ক থেকে চেঞ্জ করে অ্যাডজাস্ট করেছেন বা কমিয়েছেন বা বাড়িয়েছেন বেসড অন ইউর প্রেডিকশন। আন্ডার পারফর্ম করলে আমি তখন বেঞ্চমার্ক থেকে কমাই, আর যদি আমার প্রেডিকশন থাকে, কনজেকচার থাকে যেটা আউট পারফর্ম করবে, তখন আমি বেঞ্চমার্ক থেকে বাড়াই। সো এই সকল কারণে কি হতে পারে, আপনার সিলেকশন মাইট বি সুপেরিয়র কম্পেয়ার টু দ্য সিলেকশন মেড ইন বেঞ্চমার্ক। সো দিস ক্যান বি রিজন অফ দ্য অ্যাবনর্মাল পারফরমেন্স অর অ্যাবনর্মাল রিটার্ন। এখন যেটা বলছিলাম যে একটি পোর্টফোলিও মেজারের জন্য কি কি পারফরমেন্স আছে, সাম মেজার্স আর ওয়েল ফ্যামিলিয়ার উইথ আস, আমরা দেখিয়েছিলাম আগে। ওয়ান সাচ মেজার ইজ শার্প রেশিও বলা হয় বা শার্প ইন্ডেক্স বলা হয়, যেটা আপনার প্রজেক্টে কাজ করছেন, এটাকে আমরা নাম দিয়েছি থিটা। সো হোয়াট ইজ থিটা? থিটাতে আমরা বলছি যে আপনার উই ক্যালকুলেট দ্য
অ্যাভারেজ রিটার্ন অন মাই পোর্টফোলিও, মানে আমার নিজের যেটা পোর্টফোলিও আছে সেটা, মাইনাস অ্যাভারেজ এখন রিস্ক ফ্রি রেট কি আছে সেটা, দ্যাট মিনস দিস ইজ দ্য অ্যাভারেজ রিওয়ার্ড। এটাকে চিন্তা করতে পারেন কি অ্যাভারেজ রিওয়ার্ড। এখন এই রিওয়ার্ডটা শুধু পজিটিভ হলে তো আপনার হ্যাপি হলে চলবে না। ইউ নিড টু থিঙ্ক অফ যে পার ইউনিট অফ ভোলাটিলিটি, যেটাতে আমরা মেজার করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে, পার ইউনিট অফ ভোলাটিলিটি, এক ইউনিট ভোলাটিলিটি থাকার জন্য আপনি কত পার্সেন্ট রিওয়ার্ড জেনারেট করতে পেরেছেন। সো এটা যার, সে আমার কাছে দুটো ফান্ড আছে, একটা এই একটা বি। সো এর শার্প রেশিও যদি 2/1 হয়, মানে অ্যাভারেজ রিওয়ার্ড হচ্ছে 2/1, আর এর শার্প রেশিও যদি 1.5/1 হয়, মানে এখানে আমরা রিয়েলি শার্প রেশিও এইভাবে মেজার করি, 2 and 1.5, মানে ডিভাইড করার পরে এইভাবে যা থাকে। সো উই কনক্লুড দ্যাট দিস ফান্ড ইজ বেটার ইন টার্মস অফ দ্য শার্প রেশিও। ঠিক আছে, আমাকে কিন্তু বলতে হবে যে ইন টার্মস অফ হোয়াট। ওকে, সো কারণ ডিফারেন্ট পারফরমেন্স মেজারে ডিফারেন্ট ফান্ড কিন্তু ভালো করতে পারে। আচ্ছা, দেন আমরা আর দুইটা মেজার দেখবো, একটা হচ্ছে ট্রেইনার মেজার, একটা জেনসন আলফা। সো এটার মেজারের সাথে অলরেডি আপনারা পরিচিত। ইউ প্রবাবলি ক্যান রিকল যে আমরা আপনার থিটা যেভাবে ক্যালকুলেট করছি আমার প্রজেক্টে 6টা বা 8টা কেসের কথা যেটা বলেছিলাম। সো সেখানে আপনি যে থিটা ক্যালকুলেট করছেন, দ্যাট থিটা ইজ এক্স্যাক্টলি দ্য শার্প রেশিও। আর এখন এখানে আমরা যে মেজারটা নিচ্ছি এই মেজারটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো ক্যান ইউ রিকল যে আমরা রিস্কের কয়টা ভেরিয়েশন আছে? আমরা রিস্কের দুটো ভেরিয়েশনের কথা বলেছিলাম, একটা ছিল সিস্টেমেটিক রিস্ক আর একটা ছিল কি আনসিস্টেমেটিক রিস্ক। ইউ প্রবাবলি ক্যান রিকল দিস ওয়ান। আচ্ছা, এখন শার্প রেশিওতে যে রিস্কের মেজারমেন্টটা নেওয়া হয় সেই রিস্কের মেজারমেন্টটা কি সিস্টেমেটিক রিস্ক নাকি আনসিস্টেমেটিক রিস্ক? হোয়াট ডু ইউ থিঙ্ক? নাকি টোটাল রিস্ক? সিগমা, কে বলবেন? Sigma is a measure of total risk, systematic risk or unsystematic risk. So total risk. Total risk, ঠিক আছে। সো দ্যাট ইজ ফর দ্যাট ইজ হোয়াট, যে যেটার কারণে আপনার শার্প রেশিওটা এক্সক্লুসিভ হচ্ছে কিসের জন্য, যে এখানে টোটাল রিস্কের কনসিডারেশনে পোর্টফোলিও পারফরমেন্স মেজার করা হয়। বাট এখন আমরা জেনেছিলাম যে আপনার আহ, আপনার ইনভেস্টর শুড এক্সপেক্ট রিওয়ার্ড ফর হোয়াট কাইন্ড অফ রিস্ক, সিস্টেমেটিক অর আনসিস্টেমেটিক? Investor should expect compensation for which risk, systematic or unsystematic? Only for systematic risk, because unsystematic risk we have seen and we have discussed যে এটাকে কি করা যায়, ফার্ম স্পেসিফিক রিস্ক যেটা আনসিস্টেমেটিক রিস্ক, এটাকে ডাইভার্সিফাই করা যায়। So, আমাদের কাছে অল্টারনেটিভ যেটা মেজার আছে সেটা হচ্ছে ট্রেইনার মেজার ইউজ করা। সেটা হচ্ছে আমরা কিভাবে ইউজ করি, নিউমেরেটর ইজ এক্স্যাক্টলি সেম আমরা যেটা শার্প মেজারে দেখিয়েছিলাম, বাট ডিনোমিনেটরে এখন আমরা টোটাল রিস্ক মেজার ব্যবহার করছি না। আমরা এখন কোন রিস্ক মেজার ব্যবহার করছি? ক্যান ইউ রিকল যে আমরা বিটাকে কিসের মেজার হিসেবে ব্যবহার করি? পোর্টফোলিওর বিটা। ক্যান ইউ রিকল? ক্যান ইউ রিকল বিটাকে আমরা কিসের রিস্ক মেজার হিসেবে ব্যবহার করি? Their systematic risk. So systematic risk. সিস্টেমেটিক রিস্কে ব্যবহার, রাইট। আমরা যদি বলি যে পার ইউনিট অফ সিস্টেমেটিক রিস্ক একটা ফান্ড কত পারফর্ম করছে, অ্যাকচুয়ালি আমি কোন পারফরমেন্স মেজারকে আপনার ইন্ডিকেট করছি, সেটা হচ্ছে ট্রেইনার পারফরমেন্স মেজারকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, তো আমরা কিন্তু প্রজেক্টে কিন্তু সিস্টেমেটিক রিস্ক ব্যবহার করছি না। আমরা যদি প্রজেক্টে সিস্টেমেটিক রিস্ক ব্যবহার করতাম তাহলে আমাকে কি করতে হতো? আপনি যে 20 স্টক সিলেক্ট করেছেন, 20 স্টকে বিটা ক্যালকুলেট করতে হতো। আমরা কোথাও বিটা ক্যালকুলেট করেছি? ক্যান রিকল আমাদের প্রজেক্ট ওয়ার্কে কোথাও বিটা ক্যালকুলেট করতে বলা হয়েছে বা করেছি আমরা? No, sir. তাহলে আমরা কিন্তু ওখানে সিস্টেমেটিক রিস্কে, সরি, আপনার, হ্যাঁ, সিস্টেমেটিক রিস্ক মেজার করছি না, আমরা টোটাল রিস্কে বেসিসে পারফরমেন্স গুলো দেখছি ডিফারেন্ট সিনারিওতে। ঠিক আছে, আচ্ছা।
And the last one, we already have mentioned this in our discussion, that is the Jensen Alpha. So Jensen Alpha is something যে আমরা একটা অ্যাসেট প্রাইসিং মডেল অনুযায়ী একটা পোর্টফোলিও রিস্ক কত হওয়া উচিত and actually how it performs সেটা আমরা কম্পেয়ার করি. So how uh, can you recall the single index pricing model? আমরা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলে বলছিলাম যে আমরা we can calculate the expected return in this way. What should be the expected return? Expected return should be the risk-free rate plus এখানে মার্কেট রিস্ক প্রিমিয়াম আছে আর how much risk exposure my portfolio is exposed to market risk. So আমার পোর্টফোলিও বিটা যত রিস্ক মার্কেট রিস্ক এক্সপোজ হচ্ছে সে 1.5, আর এটাতে একটা কনস্ট্যান্ট নাম্বার এখানে আছে বাংলাদেশে যে আমি বলেছিলাম আপনার অ্যাভারেজ মার্কেট রিটার্ন 17%, রিস্ক ফ্রি রেট অ্যাভারেজ আপনি 10% কাউন্ট করতে পারেন, ইউ ক্যান থিঙ্ক অফ অ্যাভারেজ রিস্ক প্রিমিয়াম 7% আর এখানে 10% রিস্ক ফ্রি রেট, তাহলে এখানে 10.5 এখানে 10, সো 20.5 হচ্ছে আপনার পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন। আর আপনার অ্যাকচুয়ালি মানে এই এতটুকু মেজার হচ্ছে কি 20.5। এখন আপনার পোর্টফোলিও যদি রিয়েলি 25% পারফর্ম করে তাহলে এই যে 4.5 যেটা আপনার ডিফারেন্স, দ্যাট ইজ নন এজ দ্য আলফা। ঠিক আছে, এটাকে কি বলা হয়? আলফা বলা হয়। দিস ইজ অলসো মেজার অফ দ্য অ্যাবনর্মাল রিটার্ন। আমরা জাস্ট ফান্ড গুলোকে কম্পেয়ার করি যে কে কত আলফা জেনারেট করতে পেরেছে। সো ইউ প্রবাবলি হ্যাভ সিন দেয়ার আর সাম কম্পিটিশনস হুইচ আর নন এজ দ্য আলফা হান্টার্স। ঠিক আছে, সো তারা কিন্তু দেখতে চায় যে আপনি কিভাবে পোর্টফোলিও কনস্ট্রাক্ট করছেন সো দ্যাট হু ওয়ান ইজ গেটিং মোর আলফা। ঠিক আছে, সো দিস ইজ সামথিং যে হুইচ একটি পোর্টফোলিও ম্যানেজার ইজ লুকিং ফর। সো সে চাইবে যে আলফাকে যত বেশি কি করতে পারে, ম্যাক্সিমাইজ করতে পারে। ওকে, সো আমরা এই পারফরমেন্স মেজারগুলোর সাথে পরিচিত হতে চেয়েছিলাম। একটা হচ্ছে মানে একটি পোর্টফোলিও পারফরমেন্স মেজারের জন্য একটা হচ্ছে শার্প, একটা ট্রেনার, একটা জেনসন আলফা। আমরা বাকি পারফরমেন্স মেজার গুলো দেখবো না, আমরা জাস্ট কনক্লুড করতে চাচ্ছি বাই সেইং দ্যাট আমরা আহ, কখন কোনটা ব্যবহার করতে পারি। ওকে, সো দেয়ার আর সাম রিকমেন্ডেশন আর লাইক আপনার যদি এমন হয় আপনার শার্প আপনি ইউজ করতে পারেন, ট্রেইনার ইউজ করতে পারেন, জেনসন আলফা ইউজ করতে পারেন। বাট শার্পের চেয়ে আপনার জেনসন অ্যান্ড ট্রেইনর এই দুটো ইউজ করাটাকে আমরা রিকমেন্ড করি। ম্যাটার ইজ দ্যাট আমরা conceptually, theoretically, you should not expect return for what? Unsystematic risk, but total risk আপনি যখন নিচ্ছেন ওখানের মধ্যে কোন রিস্কের মেজার চলে আসছে? আনসিস্টেমেটিক রিস্কের মেজার চলে আসছে। ঠিক আছে, আর আমরা আপনার নাওএডেজ মানে আমরা আপনার ফার্মা ফ্রেঞ্চ যে 3 ফ্যাক্টর আমরা দেখেছিলাম, সাইজ ফ্যাক্টর, তারপর ভ্যালু ফ্যাক্টর ক্যান অলসো রিপ্রেজেন্ট ইউর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মানে মাল্টি ইন্ডেক্স মডেলে। তো আমরা জাস্ট জেনসেন আলফাতে সেখানে আমরা মার্কেট ইন্ডেক্স মানে এটা জাস্ট মডিফিকেশন। আমরা মার্কেট রিস্ক এক্সপোজারের সাথে সাথে আমরা স্মল স্টক রিস্ক এক্সপোজার বা ভ্যালু ফ্যাক্টর রিস্ক এক্সপোজার এটাও আমরা কম্পেয়ার করি। নেক্সট আমরা বলছি ইফ দ্য পোর্টফোলিও রিপ্রেজেন্টস দ্য এন্টায়ার ইনভেস্টমেন্ট ফর এন ইন্ডিভিজুয়াল sharp index compared to the sharp index for the market. Okay, so আমরা যদি একজন ইন্ডিভিজুয়ালের ইনভেস্টমেন্টটাকে একটা পোর্টফোলিও কনসিডার করি, সো ইন দ্যাট কেস উই ক্যান থিঙ্ক অফ যে আমরা ওই পোর্টফোলিওটা তখন আমরা শার্প রেশিও মেজার করব, কম্পেয়ার অ্যান্ড উই উইল কম্পেয়ার যে মার্কেটের শার্প রেশিও কত। ঠিক আছে, অ্যাজ আই মেনশন যে every portfolio performance measure has its own limitation. So practitioners what often we do যে আমরা একটা পারফরমেন্স মেজারের উপর রিলাই করি না, আমরা একই সাথে কয়েকটা পারফরমেন্স মেজার ইউজ করি টু মেক কম্পারিজন among the cross section of funds. ঠিক আছে, সো দ্যাটস অল ফর দ্য পোর্টফোলিও পারফরমেন্স মেজার যেটা আমরা
চ্যাপ্টার 24 থেকে ডিসকাস করতে চেয়েছিলাম।